কিন্তু আমার দেবরের একটি অদ্ভুত আচরণে বাড়িতে সবার নজর কেড়ে নিল। সে একদিন গরু নিয়ে এসে বলল, আমি এটা এনেছি যাতে এর দুধ খেয়ে দ্রুত বড় হতে পারি এবং শক্তিশালী হতে পারি। সবাই তার এই মায়ামা আচরণে হেসে উঠল। কিন্তু আমার শ্বশুর তাকে গম্ভীরভাবে নিয়ে বললেন, ভালো কাজের জিনিস এনেছ। আমার স্বামী আমাকে বললেন, বউ হয়ে শ্বশুরবাড়িতে বুদ্ধি বিলানো তো গুনাহই মনে করা হয়, তাই তুমিও এই বিষয়ে চুপ থাকো। এমনই দিন কেটে যেতে থাকল এবং আমি প্রতিদিন সকালে উঠে আমার দেবরের নাস্তার ফরমাইশ পূরণ করতাম। তার ছোট ছোট কথায় বাড়িতে একটি মিষ্টি রঙিন আবহাওয়া তৈরি হতো, কিন্তু কোথাও না কোথাও তার কিছু সিদ্ধান্ত আমাকে অবাক করে দিত। প্রতিদিন সকালের রুটিন প্রায় একই রকম হতো। প্রথমে শ্বশুর নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে যেতেন, তারপর আমার স্বামী দোকান খুলতে রওনা হতেন। এখানকার লোকেরা সকালেই বাজারে পৌঁছাতে শুরু করে, তাই তাকে দ্রুত দোকান খুলতে হয়। দেবর জেগে উঠে সরাসরি গরুর তাজা দুধ বের করে কিছু না খেয়েই পান করতে শুরু করত। এটা আমার কাছে একটু অদ্ভুত লাগত, কিন্তু স্বামী বুঝিয়ে দিয়েছিলেন যে এই বিষয়ে আমার কিছু বলা উচিত নয়। যখন আমি দেবরকে নাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করলাম, সে শুধু এতটুকু বলল যে প্রথমে এই দুধ পান করব, তারপর 2 ঘন্টা পরে কিছু খাব, এবং নিজের ঘরে চলে গেল। আসলে আমার দেবরের বয়স এমন ছিল যেখানে সে দ্রুত বড় হতে চাইত, কিন্তু তবুও সে ছিল পরিবারের আদরের। তার প্রতিটি ফরমাইশ পূরণ করা হতো। সে নিজের পরিশ্রমে টাকা জমিয়ে গরু কিনেছিল, যার সমস্ত যত্ন সে নিজেই নিত। তার ঘর ছিল শিশুদের জন্য আকর্ষণের কেন্দ্র। সেখানে যে কম্পিউটার রাখা ছিল, এই এলাকায় কারও কম্পিউটার থাকা ছিল দুর্লভ। দিন এমনই কাটছিল। আমার স্বামী ছিলেন ভালো মানুষ, কিন্তু কাজে এত ব্যস্ত থাকতেন যে আমাদের জন্য সময় বের করতে পারতেন না। আমাদের বিয়ে সম্ভবত এই উদ্দেশ্যেই হয়েছিল যে বাড়িতে একজন মহিলা থাকবে যিনি ঘরের কাজকর্ম দেখবেন। আমরা কখনো কোথাও ঘুরতে যেতাম না, না বাইরে খাওয়ার কোনো রেওয়াজ ছিল। আমার ননদ, যে আমার দুঃখ বুঝতে পারত, আমার সত্যিকারের সঙ্গী হয়ে উঠেছিল। 4 সন্তানের মা হতে হতে সে নিজেও তার জীবনের বোঝার নিচে ব্যস্ত হয়ে পড়েছিল। তারপর একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। আমি দেবরকে আমার ঘরে কিছু লুকোতে দেখলাম। যখন আমি ভিতরে গেলাম, আমার জিনিসপত্র ছড়ানো ছিল, কিন্তু কিছুই হারায়নি। তখন আমি ভাবলাম, দেবর কেন আমার ঘর তল্লাশি করল? তারপর একদিন যখন আমি তার ঘর পরিষ্কার করছিলাম, তখন সেখানে আমার নিজের একটি ছবি পেলাম যা আমি মায়ের বাড়ি থেকে এনে রেখেছিলাম। এই ছবিতে আমি খুব সুন্দর দেখাচ্ছিলাম। মনে প্রশ্ন জাগল, দেবর কেন আমার ছবি নিয়েছিল? রাতের খাবারের সময় সবাই একসাথে বসেছিল এবং আমার শ্বশুরমশাই হাসতে হাসতে আমার দেবরকে জিজ্ঞাসা করলেন, ভাই, বৌদি তো ঠিকই লাগছে না? সে কি তোমাকে বিরক্ত করছে না? দেবর হেসে উত্তর দিল, এটা আমার বৌদি নয়, এটা তো আমার মায়ের মতো। এই কথা শুনে আমার হৃদয়ে এক শান্তির ঢেউ বয়ে গেল। সম্ভবত সেই আবেগীয় টানের কারণেই সে আমার ছবি রেখেছিল। একজন মায়ের মতোই আমি তার যত্ন নিতাম, তার কাপড় ধুতাম, তার ঘর পরিষ্কার করতাম, তাকে নাস্তা বানিয়ে দিতাম এবং মাঝে মাঝে তার প্রয়োজনীয়তাও জিজ্ঞাসা করতাম। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছিলাম। 2 ঘন্টার বিশ্রামের কথা ছিল, কিন্তু মিথ্যা বলতেও হয়েছিল। আমি তাকে বললাম, তুমি যাও, বিশ্রাম করো, কিছুক্ষণ ঘুমাও। কিন্তু তারপর উঠে বাইরে চলে এলাম। আমরা দুজন মাতাল হয়ে ঘোল পান করছিলাম, এমন সময় দরজায় হঠাৎ করাঘাত শোনা গেল। দরজা খুলতেই দেখা গেল, সামনে একজন লোক হাতে একটি টকরি নিয়ে দাঁড়িয়ে আছে। সে কিছু না বলে টকরিটি দিয়ে চলে গেল। আমরা তড়িঘড়ি টকরিটির দিকে তাকালাম। লাল রঙের সুন্দর রেশমি টকরি, যার মধ্যে ছিল দামি চকলেট, চকচকে আর্টিফিশিয়াল জুয়েলারির সেট এবং একটি ব্র্যান্ড নিউ মোবাইল ফোন। টকরিতে আরও অনেক ছোট ছোট জিনিস ছিল যা যে কোনো মেয়ের মন খুশি করে দিতে পারে। এসব কি? আমি মনে মনে ভাবলাম। আমার ননদ তড়িঘড়ি টকরিটি তুলে নিল এবং বলল, বৌদি, মনে হচ্ছে এটা তোমার জন্য এসেছে। আমি বুঝতেই পারলাম না কিভাবে প্রতিক্রিয়া দেব। এমন কে ছিল যে আমার নামে এত দামি উপহার পাঠাচ্ছে? পাঠানোর লোকের নামও লেখা ছিল না। আমি মনে মনে ভাবলাম, হয়তো আমার স্বামী পাঠিয়েছে, কিন্তু তারপরই এই ভাবনা নাকচ করে দিলাম। আমার স্বামী তো সাধারণ মানুষ, দোকানদার। এমন উপহার পাঠানোর কথা তার মাথাতেই আসবে না। সেই রাত আমি ভাবতে ভাবতে কাটিয়ে দিলাম, শেষ পর্যন্ত কে এই সব পাঠাল? পরের সকালে আমার ননদ আবার সেই টকরির কথা তুলল। আমার কাছে আগে থেকে একটি মোবাইল ছিল, তাই আমি নতুন ফোনটি তাকেই দিয়ে দিলাম, যাতে এই বিষয়টি শেষ হয়ে যায় এবং কেউ আর প্রশ্ন না করে। কিন্তু মনে এখনও এক উৎকণ্ঠা ছিল, শেষ পর্যন্ত কে এই সব পাঠাল? কিছুদিন পর আরেকটি উপহার এল। এবার তো হৃদয়ে জোর ধাক্কা লাগল।
দরজায় ছিল ফুলের একটি সুন্দর গুচ্ছ এবং তাতে আমার নাম লেখা ছিল। এত সুন্দর ফুল, যার সুবাসে পুরো ঘর মোহিত হয়ে উঠল। আর ঠিক সেই মুহূর্তে আমার স্বামী এটি দেখে ফেল। তার চোখে ছিল প্রশ্ন, কে পাঠাচ্ছে এগুলো? আমি অজুহাত দিতে চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে বিশ্বাস করতে রাজি ছিল না। সে বলল, আমি জানি তুমি সুন্দর, সম্ভবত আমি তোমার যোগ্যও নই। কিন্তু আমাদের বিয়েতে বিশ্বাসের রেওয়াজ আছে। যদি এটা আবার ঘটে, আমি ক্ষমা করব না। কি তার চোখে যে ব্যথা এবং অস্থিরতা ছিল, তা আমার হৃদয়ে গেঁথে গেল। আমি বললাম, প্রথমে আমার কথা শুনো, আমাকে দোষারোপ করার আগে। কিন্তু আমার স্বামীর উত্তর শুনে আমি হতবাক হয়ে গেলাম। সে বলল, দেখো, তুমি এই ঘরে এসেছ, আর তখন থেকেই এই সব অদ্ভুত জিনিস শুরু হয়েছে। এর আগে তো এখানে কেউ কখনো ভুলেও ফুল পাঠায়নি। আমি সব জানি। যদি আমি চুপ থাকি, তার মানে এই না যে আমি বোকা। তার এই রুদ্র রূপ দেখে তাকে মানানো যুদ্ধের চেয়ে কম কঠিন ছিল না। যদিও তার কথায় যুক্তি ছিল। পুরুষরা বোকা নয়, আর অকারণে কেউ কারো ঘরে উপহার পাঠাবে না, বিশেষ করে 2 বার। কিন্তু আমি কি বলতে পারতাম? যে ডেলিভারি করত, তার কাজ শুধু জিনিসটা দেওয়া। যদি তাকে জিজ্ঞাসাও করতাম, সে বলতে পারত না। তার কাজ তো শুধু ডেলিভারি করা, চাকরি করা। আমার শুধু এই ভুল বোঝাবুঝির ভয় ছিল, যাতে আমার ঘরের সুখ নষ্ট না হয়ে যায়। মন হালকা করার জন্য আমি আমার বোনের সাথে কথা বললাম। সে উদ্বিগ্ন হয়ে বলল, দিদি, মনে হচ্ছে কেউ তোমার পিছনে লেগে গেছে, তাই বারবার উপহার পাঠাচ্ছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, দেখ, আমাকে তো কেউ দেখেই না। বিয়ের পর শুধু তোমাদের বাড়ি আর নন্দের বাড়ি গিয়েছি। সেখানে তো বাচ্চা এবং শ্বশুর শাশুড়ি ছাড়া কেউ নেই। তাহলে এসব কেন হচ্ছে? দিন কেটে গেল, এবং যেভাবে হোক আমার স্বামীর রাগ ঠান্ডা হল। কিন্তু মনে এখনও এই কষ্ট ছিল। সেই দিনের কথা, দুপুরের সময়। সবাইকে খাওয়ানোর পর আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে শুয়েছিলাম। যদিও আমার ঘুম আসছিল না, শুধু এ ভাবনায় শুয়েছিলাম যে যেন ঘুমিয়ে না পড়ি এবং সন্ধ্যার চায়ের সময় না মিস হয়ে যায়। আমার ঘরের সামনে জালির পর্দা ছিল, যার মাধ্যমে আমি বাইরের দৃশ্য দেখতে পেতাম, কিন্তু বাইরের কেউ আমাকে দেখতে পেত না। এমন সময় দরজায় করাঘাত শোনা গেল। আমি উঠতে যাচ্ছিলাম, কিন্তু আমার দেবর দরজা খুলতে এগিয়ে গেল। আমি ভাবলাম, ভালোই হয়েছে, সে দেখে নেবে কে এসেছে। হয়তো পাড়ার কোনো মহিলা। কিন্তু সামনের দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। সেই একই ডেলিভারি ব্যক্তি আবার একটি বড় উপহার নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমার দেবর সেই উপহারটি নিজের কাছে রাখল। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। সে যেন এখন আমার কাছে এসে না বলে, বৌদি, এটা তোমার জন্য। আমি তৎক্ষণাৎ বাথরুমে চলে গেলাম, যাতে সে আমাকে না পেয়ে ফিরে যায়। গেলেও সে আমার ঘরে আসেনি। কিছুক্ষণ পরে যখন আমি বাইরে বের হলাম, সে তার নিজের ঘরে চলে গিয়েছিল। এখন সন্দেহের সূচক আমার দিকে ঘুরছিল। একদিন আমি আমার দেবরকে ফোনে কথা বলতে শুনলাম এবং তার কথাগুলো আমার মনকে নাড়া দিয়েছিল। এটি কোনো সাধারণ বিষয় ছিল না। এর আগে আমি কখনো এদিকে মনোযোগ দিইনি, কিন্তু এখন যেন সবকিছু স্পষ্ট হয়ে গেছে। সে আমার ছবি তার ঘরে লাগিয়ে রেখেছিল এবং আমার প্রশংসায় পুল বাঁধতে থাকত। তখন আমি একটি সিদ্ধান্ত নিলাম, আমি চুপিসারে তার কার্যকলাপ পর্যবেক্ষণ করতে শুরু করলাম। একদিন পরিকল্পনা করে আমি অজুহাত দেখিয়ে আমার ননদের বাড়ি চলে গেলাম এবং তাকে বললাম যে সে আমার বাড়ির দিকে নজর রাখবে। শুধু সেই দিন আমি সত্যের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। একদিন যখন বাড়িতে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, আমি চুপিসারে আমার দেবরের ঘরে উকি দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ঘরে কেউ ছিল না, কিন্তু যা কিছু আমার চোখে পড়ল তা আমাকে হতবাক করে দিল। তার ঘরে কিছু দামি দামি জিনিসপত্র ছিল, যেমন 2-3টি মোবাইল এবং আরও অনেক মূল্যবান জিনিস। এগুলোই ছিল যা কিছুদিন আগে আমার নামে আসা উপহারে ছিল। কিন্তু আমার দেবর এ সম্পর্কে এখন পর্যন্ত আমাকে একটি প্রশ্ন করেনি। তখন দরজা খুলল এবং আমার দেবর ঘরে এল। আমি তৎক্ষণাৎ পর্দার আড়ালে লুকিয়ে তাকে দেখতে শুরু করল। সে তার কম্পিউটার চালু করল এবং কারো সাথে অনলাইনে কথা বলতে শুরু করল। সেই মুহূর্তে আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু তখন আমার মনে পড়ল যে আমার ননদ আমাকে বলেছিল যে দেবর অনেক জিদ করে এই কম্পিউটারটি বসিয়েছিল বাড়িতে। মোবাইলে নিষেধাজ্ঞা ছিল সে তার কম্পিউটারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সব ওয়েবসাইট খুলছিল। আমি মনোযোগ দিয়ে দেখলাম তার প্রোফাইলে একটি খুব সুন্দর মেয়ের ছবি লাগানো ছিল। এই ছবি কার ছিল তা বুঝতে আমার কিছু সময় লাগল, কিন্তু যখন সে কারো সাথে কথা বলতে বলতে বলল, হিমা ডার্লিং, তোমার ছবি পাঠাও, তখন আমার হৃদস্পন্দন বেড়ে গেল। হিমা আমারই নাম ছিল। এখন আমি বুঝতে পারলাম যে আমার দেবর আমার নাম এবং ছবি ব্যবহার করে কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা বলছিল। সেই ব্যক্তি তাকে বলছিল ছবি পাঠাও এবং সে তাকে পাঠিয়ে দিল। সেই ব্যক্তি প্রশংসায় ডুবে গিয়েছিল।
এবং দেবর তার সাহায্যের বিনিময়ে তাকে টাকা দিচ্ছিল। তারপর সেই ব্যক্তি বলে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা দিয়েছি, এখন তোমার ছবি দেখাও। আমি রেগে গেলাম এবং তৎক্ষণাৎ পর্দার আড়াল থেকে বের হয়ে আমার দেবরকে চুলে ধরে ফেললাম এবং তাকে 2 জোরালো থাপ্পড় মারলাম। এই সব দেখে আমার নন্দ সেখানে চলে এল। সে পুরো পরিস্থিতি বুঝতে পারল এবং তারপর সেও দেবরকে মারল এবং তাকে ঘরে বন্ধ করে দিল। সন্ধ্যায় যখন আমি আমার শ্বশুর এবং স্বামীকে সব কিছু বললাম, তখন তাদের রাগ আকাশ ছুঁয়েছিল। আমার স্বামী তো বলে দিল আমি এটাকে পুলিশের হাতে তুলে দেব, কিন্তু আমার শ্বশুর বলল যদি পুলিশের কাছে পাঠানো হয় তবে সে কি করবে, শুধু আমরা সবাই তাকে আরও লজ্জিত করব। দেবরের কম্পিউটার বিক্রি করে দেওয়া হলো এবং সে যে গাবি কিনেছিল তাও বিক্রি করে দেওয়া হলো। যতগুলো উপহার সে পেয়েছিল সব ফেরত নেওয়া হলো এবং যে টাকা সে তার অ্যাকাউন্টে জমা করেছিল তা সব তার থেকে নিয়ে নেওয়া হলো। তারপর সবাই পালাক্রমে তাকে থাপ্পড় মারল। আমার নন্দের স্বামীও তাকে ছাড় দিল না এবং তার মতো করেই তাকেও শাস্তি দিল। এখন আমি আমার জীবনে এত কিছু খাওয়ার পর এই মানুষের মুখ দেখতেও চাইনি। আমার স্বামী বলতো যদি এটাকে দেখি তবে আমার রাগে জ্বলে যাওয়ার ভয় আছে। সে আমার স্ত্রীর ইজ্জতকে নিলাম করে দিয়েছিল। একদিন আমার ননদ বাড়িতে এসেছিল এবং বলল আজ পরিবারে বিয়ে ছিল, আমি আমার বাচ্চাদের আমার স্বামীর সাথে পাঠিয়ে দিয়েছিলাম। নিজে পেট ব্যথার অজুহাত করে আমি এখানে চলে এসেছি যাতে একটু বিশ্রাম নিতে পারি। আমি হতবাক ছিলাম এবং মনে একটি বোঝা ছিল। ভাবছিলাম একজন মহিলা কিভাবে এই অবস্থায় থাকতে পারে, কিন্তু যা কিছু হতে যাচ্ছিল তা আমার জীবনকে নাড়া দিয়েছিল। আমার শ্বশুর বল হয় তুমি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করো, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার শ্বশুর বলল যদি তাকে বাইরে বের করা হয় তবে আরও খারাপ হবে। তখন তারা একটি উপায় বের করল এবং আমাদের জন্য উপরের তলায় 2টি ঘর বানিয়ে দিল। আমার শ্বশুর আমাদের সাহায্য করল এবং আমাদের পথও আলাদা করে দিল। এখন আমার কাজ শুধু এতটুকু ছিল যে আমি তাদের জন্য খাবার বানিয়ে ট্রেতে করে নিচে পাঠিয়ে দিতাম। বাকি সময় আমি কখনো তাদের সামনে যেতাম না, আমি আমার বাড়িতে থাকতাম। কিন্তু যা কিছু ঘটেছিল তার প্রভাব আজও অনুভূত হচ্ছিল। মনে একটি স্থিরতা ছিল, মাথায় ভয়। প্রতিবার যখনই বাড়িতে কোনো নতুন জিনিস আসত বা কোনো নতুন মানুষ আমাদের সাথে দেখা করত, আমি আমার ছবি নিয়ে ভেবে ভয় পেতাম কোথায় কোথায় আমার ছবি ঘুরছে, লোকেরা কত বড় সংকট হতে পারত। কিন্তু আমার স্বামীর ব্যথা এত গভীর ছিল যে তিনি চুপ থাকতে পারছিলেন না। আমি কখনো আমার ভাইকে ক্ষমা করতে পারব না। যদি সে আমার সামনে আসে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব না। আমি জানতাম এই রাগ শীঘ্রই শান্ত হবে না। তার হৃদয় এই ক্ষত থেকে সেরে উঠতে সময় নেবে। আমরা আমাদের পথ আলাদা করে নিয়েছিলাম, কিন্তু একদিন আমার শ্বশুর আমাদের নিচে ডাকলেন। তার মুখে গভীর বিষাদ ছিল। তিনি আমার স্বামীকে বললেন আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার ভাই ভুল ছিল, কিন্তু সে এখন সংশোধনের চেষ্টা করছে। আমি তোমাদের দুজনকে শুধু এক কথা বলতে চাই, সে ভুল করলেও সে তোমাদের নিজের রক্ত। তাকে ক্ষমা করার জন্য হৃদয় বড় করক। আমার স্বামী চুপ ছিলেন। তিনি শুধু তার চোখে জ্বলতে থাকা রাগকে চেপে রাখলেন। কিন্তু তখন আমি আমার স্বামীর হাত চেপে ধরে বললাম, ক্ষমা করাই সবচেয়ে বড় কর্তব্য। ঈশ্বর তাদেরই ক্ষমা করেন যারা অন্যদের ক্ষমা করে। কিন্তু এই কথা আমার স্বামীর জন্য এত সহজ ছিল না। আমি বুঝতে পারছিলাম যে তার